আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে রফতানি খাত। আশঙ্কা ব্যবসায়ীদের। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ সিপিডির। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক আজ। দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হওয়ার আশাবাদ কূটনীতিকদের। এবং রাজধানী সহ দেশের 15 জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আরও 2 দিন অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির সহসভাপতি আসিফ আশরাফ বলেন, এতে অনেক কারখানার টিকে থাকা কঠিন হবে, চাকরি হারাবে অসংখ্য কর্মী। সমস্যার সমাধানে আমেরিকার পণ্যের শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ সিপিডির। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপল। বিশ্বজুড়ে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আমদানি পণ্যে শুল্ক বাড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশেরও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $850 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এতদিন এসব পণ্যে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে 37%। পার্শ্ববর্তী দেশ ভারতের 26%, পাকিস্তানের 29%, চীনের 34%। এতে প্রতিযোগিতায় পিছিয়ে তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন মালিকরা। আমি তো বলবো এটা 2-3 ভাবে ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে ডিউটি ইম্পোজ করার পরে জিনিসগুলি ওদের দেশে এক্সপেন্সিভ হয়ে যাবে, অটোমেটিক ডিমান্ড কমে যাবে। সো আমাদের দেশের মানে ব্র্যান্ডের চাহিদা কমে যাবে। ব্র্যান্ডের চাহিদা কমে গেলে আমরা যখন জিনিসটা ওদের কাছে দেব, তখন আমাদের ক্যাপাসিটি ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে দামের উপর একটা প্রেশার আসবে। যেহেতু প্রাইস প্রেশারে পড়বো আমরা, যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলি তাদের সক্ষমতা হারিয়ে যায় এই প্রাইস ম্যাচ করতে, তখন তো ফ্যাক্টরিগুলির আনএমপ্লয়মেন্টের একটা অবশ্যই সম্ভাবনা তৈরি হবে। এই পরিমাণ শুল্ক দিয়ে যখন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন ভোক্তারা পণ্য কম ক্রয় করবে এবং কম ক্রয়ের কারণে বাংলাদেশ এবং অন্যান্য যারা একই ধরনের পণ্য রপ্তানি করে তাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো বড় উদ্যোক্তারা পণ্য বহুমুখীকরণ করে তারা হয়তো টিকে যেতে পারেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এই ধরনের সিচুয়েশন কে ম্যানেজ করা এটা ডিফিকাল্ট হবে। আমেরিকা থেকে বছরে $200 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। শুল্ক দিতে হয় 74%। প্রতিদানমূলক শুল্ক হিসেবে তার অর্ধেক 37% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার পণ্যে শুল্ক কমানোর কথা বলছে সরকার। একই সাথে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদারের তাগিদ দিচ্ছে বিজিএমইএ ও সিপিডি। যেহেতু এটা রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজিশন হচ্ছে, আমরা যদি ওদের সাথে কোনো ডিউটি না রাখি, আমরা যদি জিরো ট্যারিফ করি, তাহলে তো অটোমেটিকই এখানে কোনো ট্যারিফ দেওয়ার সুযোগ থাকে না। অবশ্যই এটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করতে হবে। তখন হবে কি, যেসব জায়গাতে এই 29% ডিউটি ইম্পোজ হবে তার ব্যবসাটাও আমরা নিয়ে আসতে পারবো। মনে রাখা দরকার যে আমেরিকার এই প্রতিদানমূলক ট্যারিফ 74% থেকে যদি আমরা কমিয়েও আনি, তাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা যে অনেক উন্নতি হবে তা না। সেটি না হলেও কি আমেরিকা বাংলাদেশের ট্যারিফ কি কমিয়ে দেবে? উচিত হবে অন্যান্য দেশ যাদের উপরে বেশি মাত্রায় ট্যারিফ ইম্পোজ হয়েছে তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে সেটা একটু দেখা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর বাংলাদেশ শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি সমাধানে দ্রুত প্রয়োজনীয় শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে এনবিআর। মার্কিন সরকারের সাথে বাংলাদেশের চলমান কার্যক্রম শুল্ক সমস্যার সমাধানে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিগিনিং অফ কনভারসেশন ইউএস এর তরফ থেকে, তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সেই অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। বিমস্টেক সম্মেলনের সমাপনী আয়োজন চলছে আজ।
কিছুক্ষণ আগে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিভিন্ন সংস্থা প্রধানদের সাথেও প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে সকালে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে প্রাতরাশ বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। তিনি জানাচ্ছেন বিমস্টেক সম্মেলনের সর্বশেষ খবর। 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলন শেষ হচ্ছে আজ, এবং এই সমাপনী দিনকে ঘিরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বেশ ব্যস্ততম সময় পার হচ্ছে। আপনি জানেন যে এখানে 7 দেশের রাষ্ট্র সরকার প্রধানরা সম্মেলনে অংশ নিয়েছেন এবং তাদের এই অংশগ্রহণকে ঘিরে এখানে বেশ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আজকে মূলত এই বিমস্টেকের বর্তমান সভাপতি এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যের মাধ্যমে বিমস্টেকের সম্মেলন শেষ হবে। তার আগে নতুন সভাপতি হিসাবে, বিমস্টেকের নতুন সভাপতি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং তারও আগে যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হবে। অর্থাৎ বিমস্টেকের আগামী দিনের লক্ষ্য কী হবে, আগামী দিনের কার্যক্রম কী হবে সে নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হবে এবং দুপুরের দিকে মূলত এই সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে এই সম্মেলনের ইস্যুগুলোর থেকে বাংলাদেশ এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে। এই বৈঠকটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে বিশেষ করে বাংলাদেশ ভারতের মানুষের। যদিও এই বৈঠকের আলোচ্যসূচি এখনও আমাদের কাছে স্পষ্ট না, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত এখানে আসলে এটি সৌজন্য সাক্ষাতের মতোই হবে। সামনের দিনে কিভাবে দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যায়, দুদেশের সম্পর্কে কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। একই সাথে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন এবং ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়েও এখানে আলোচনা হতে পারে। দ্বিপাক্ষিক কোনো সমঝোতা কিংবা চুক্তি সই হওয়ার এখানে সম্ভাবনা নেই, হয়তো অল্প কিছুক্ষণের জন্য এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ভারতের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আমরা সম্মেলনের শেষে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। রাজধানী সহ দেশের 15 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সংস্থাটির সিনিয়র আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, এসব জেলায় আগামী 2 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরে কিছুটা কমলেও মঙ্গলবার থেকে আবারও বাড়বে তাপপ্রবাহ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে গরমের অনুভূতি আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে 38.2 ডিগ্রি সেলসিয়াস। মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে পাক বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিরোধ শুরু হয় 1971 সালের 4 এপ্রিল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ডাক বাংলো থেকে। আর চা বাগানের এই বাংলোটিতে গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সামরিক সদর দপ্তর। প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন ও শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। তবে স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও কোনো মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গড়ে ওঠেনি এখানে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে দ্রুত স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলার দাবি স্থানীয়দের। কর্নেল ওসমানী সাহেব উনি যুদ্ধের জন্য একটা ডাক দিয়েছিলেন, এখানে একটা বৈঠক হয়েছিল, তো সেই হিসাবে খুব ঐতিহাসিক এবং স্মৃতি বিজড়িত একটা জায়গা। নতুন প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে এবং পরিবারের লোকদেরকে নিয়ে আসছি এখানে, যাতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে তারা জানতে পারে। পার্টেক্স খেলার খবর।
সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে জয় পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ব্যাট করে ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা। তৃতীয় উইকেটে রাহানে ও রঘুবংশী ৫১ বলে ৮১ এবং পঞ্চম উইকেটে রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার ৪১ বলে ৯১ রান যোগ করলে ৬ উইকেটে ২০০ রানের বড় পুঁজি পায় কলকাতার নাইটরা। জবাবে ২০১ রানে টার্গেটে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। সেই চাপ আর সামাল দিতে পারেনি প্যাট কামিন্সের দল। ১২০ রানে অল আউট হয় তারা। ম্যাচ সেরা বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী ৩টি করে উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিংয়ে ধস নামান। এতে ৪ ম্যাচে দ্বিতীয় জয় পেল আগেরবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। টটেনহামকে ১-০ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এলো চেলসি। তাতে আগামী বছর উইফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা বেঁচে রইল অল ব্লুদের। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে খেলার ৫০ মিনিটে পালমারের বাড়ানো বলে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। পরে গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয় টটেনহাম। এই পরাজয়ে ২০০৮ সালের পর এবারই প্রথম প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ 10-এর বাইরে গেল স্পার্সরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে রফতানি খাত, আশঙ্কা ব্যবসায়ীদের। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ সিপিডির। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক আজ। দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হওয়ার আশাবাদ কূটনীতিকদের। এবং রাজধানী সহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আরও ২ দিন অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।